পরিপ্রশ্ন তৃতীয় ভাগ। স্বামী গুরু মহারাজের সাথে কথোপকথন। সম্পাদনা স্বামী রীতানন্দ। প্রশ্ন: মহারাজ, আপনার জন্ম কোন মাসে? মহারাজ: মহাপুরুষ মহারাজকে একবার এই প্রশ্ন করা হলে তিনি উত্তর দিয়েছিলেন, আমার জন্মই হয়নি, আবার জন্মদিন কি করে হবে? প্রশ্ন: আপনারও কি তাই মত? মহারাজ: হ্যাঁ, এর মানে আমার কোনোদিন জন্ম হয় না। প্রশ্ন: রামকৃষ্ণ মিশনের এমব্লেমে যে সংস্কৃত কথাটি আছে তার মানে কি? মহারাজ: তন্ন হংসঃ প্রচোদয়াৎ, মানে পরমহংস অর্থাৎ পরমাত্মা, তিনি আমাদের কল্যাণের পথে প্রেরণ করুন। প্রশ্ন: সাধকরা দুরকম সাধনা করেন, প্রথমে নিজেকে খুঁজে পাওয়ার সাধনা, পরে নিজেকে হারিয়ে যাওয়ার সাধনা। এটার মানে কি? মহারাজ: প্রথমে নিজের মধ্যে সেই বস্তুকে খুঁজে পাওয়ার সাধনা, তারপরে তাঁর চরণে নিজেকে বিলীন করে দেওয়ার সাধনা। প্রশ্ন: এ দুটো কি এক? মহারাজ: না, প্রথমটি স্টেপ, দ্বিতীয়টি পরিণাম। প্রশ্ন: কায়িক, মানসিক আর বাচিক তপস্যা কি? একটু বুঝিয়ে দিন না। মহারাজ: কায়িক তপস্যা দেহকে কষ্ট দিয়ে যে তপস্যা, মানসিক তপস্যা মনে চিন্তা করে যে তপস্যা, বাচিক তপস্যা বাক্যকে সংযম রাখা, হাঁ হাঁ করে বোকা নয়, হাঁ হাঁ করে বোকা নয়। প্রশ্ন: শরৎ মহারাজ একবার খাচ্ছিলেন, তখন একজন সেবক জিজ্ঞাসা করলেন, মহারাজ, ঝোলটা কেমন হয়েছে? মহারাজ বললেন, দাঁড়াও খেয়ে দেখি। একটু খেয়ে বললেন, ঝোলে নুন দিসনি কেন? তখন সেবক বললেন, মহারাজ, আপনি এতক্ষণ খাচ্ছিলেন, কিছু বলেননি, আর জিজ্ঞাসা করার পর বললেন। তখন শরৎ মহারাজ বললেন, তখন রসনায় মন ছিল না। মহারাজের এই কথাটার মানে বুঝতে পারেনি। মহারাজ, মন যখন কাজ করে না তখন কিছু বোঝা যায় না। স্বাদ, গন্ধ, স্পর্শ এগুলো বোঝাবার জন্য ইন্দ্রিয়ের দরকার। তুমি একটা জিনিস দেখছো, কিন্তু সেদিকে মন নেই, অথচ চোখটা সেই দিকে, মন সেটা রেকর্ড করছে না। কাজে তুমি তাকিয়ে আছো ঠিকই, কিন্তু দেখছো না। তুমি যে কাজ করবে সেই কাজে মন না থাকলে কিছু বুঝবে না। ঠাকুরের গল্প আছে, একজন পুকুরে ছিপ ফেলে বসে আছে, পাশ দিয়ে বাজনা বাজিয়ে বধ চলে গেল। সকলে জিজ্ঞাসা করলো, বধ দেখেছো? সে বললে, না দেখিনি তো। কারণ তখন তার ওই ছিপের ফতনার দিকেই মন, আর অন্য কিছুই দেখতে পাচ্ছে না। প্রশ্ন: তবে কি মন দিয়েই দেখে? মন কি সব? মহারাজ, অন্ধের কি চোখ আছে? তারা তো মন দিয়ে দেখে অনুভব করে। বৈজ্ঞানিক আচার্য জগদীশচন্দ্র বসু একদিন একটা চিন্তা করছিলেন, একজন ছেলে এসে তার সামনে দাঁড়িয়ে আছে, অথচ তিনি দেখতে পাচ্ছেন না। অনেকক্ষণ পরে যখন দেখলেন, তখন ছেলেটিকে প্রশ্ন করলেন, তুমি কখন এসেছো? ছেলেটি বলল, একটু আগে। উনি বললেন, আমায় বলনি কেন? আসলে তিনি তখন উদ্ভিদ জগতে চলে গিয়েছিলেন। কথায় আছে, কালি কলম মন লেখে তিনজন। তোমার কালি কলম সব আছে, কিন্তু মন নেই, তাহলে লেখা হবে না। একটা জিনিস দেখতে হলে মন, ইন্দ্রিয়, চোখ, বিষয় এইগুলি চাই। সবগুলি একসঙ্গে কাজ করলে তবে একটা জিনিস দেখা যায়। প্রশ্ন: লয় কাকে বলে? মহারাজ, লয় মানে বিলুপ্ত হয়ে যাওয়া। জপ করতে করতে মাঝে মাঝে খেই হারিয়ে ফেলি, আবার ঠিক করে নিই। এই ঝিমুনি বা বিলুপ্তি হয়ে যাওয়াকে মনের ইনঅ্যাক্টিভ অবস্থা বলে। আবার যখন জপ ঠিক করে শুরু করলাম, তখন সেটা অ্যাক্টিভ অবস্থা। সব সময় অ্যাক্টিভ থাকতে হবে। প্রশ্ন: এটা কি শুধু এই আধ্যাত্মিক ক্ষেত্রে, না সব ক্ষেত্রে? মহারাজ, মন অ্যাক্টিভ না করলে কাজ হবে কোথা থেকে? মনের লয় একটা বাধা। প্রশ্ন: কষাই মানে কি বোঝায়? মহারাজ, কষাই মানে রসাস্বাদন। যেমন বলছি, ধরো তুমি ধ্যানে বসে কিছু অনুভব করলে, বাঁশি শুনলে বা নুপুরের শব্দ শুনলে, এতে তোমার আনন্দ হলো। তখন তোমার বাধা সৃষ্টি হলো, মনে হলো আমার অনেক হয়েছে, তাই এসবে বেশি আনন্দ করতে নেই। প্রশ্ন: এটাই কি রসাস্বাদন? মহারাজ, হ্যাঁ, এটাই রসাস্বাদন। এই রসাস্বাদনও একটা বাধা। প্রশ্ন: তাহলে বাধা তিনটে, লয়, কষায়
আর বিক্ষেপ, কিন্তু আনন্দ পেল তা বাধা কেন? তিনি তো আনন্দ স্বরূপ। মহারাজ, তিনি আনন্দ স্বরূপ, কিন্তু আনন্দ পাবার জন্য তাকে ডাকলে সেটা বাধা। যদি তাকে ডাকতে ডাকতে আনন্দ পাও, সেটা দোষের নয়। প্রশ্ন, মহারাজ, ঠাকুর ভক্তবাড়ি থেকে ফেরার সময় একটু লুচি ছিঁড়ে খেয়ে বলছেন একটু খেতে হয়, তাই খেলাম, না হলে ওটা খাবার লোভ থেকে যেত। ঠাকুর এরকম একটা রসিকতা করলেন, সবাই হেসে উঠল। ঠাকুরের এই কথা ও সকলের হাসির মধ্যে কি শিক্ষা আছে? মহারাজ, ঠাকুর এখানে সাধারণ লোককে একটা দৃষ্টান্ত দেখালেন। দৃষ্টান্তটি হলো, সাধু গেলে তাকে কিছু খেতে দিতে হয়। প্রশ্ন, যদি কোনো সাধু গৃহে আসেন, তারপর বলেন না না আমার দেরি হয়ে যাবে, এই বলে চলে যান, মহারাজ তাতে দোষ নেই, তুমি তো অফার করেছ, না খেলে অন্য কথা। আমরা যখন মাস্টারমশাই শ্রীমর বাড়ি যেতাম ছাত্র জীবনে, তখন কথা টথা বলে এমনিই চলে আসতাম, কিন্তু সাধু হবার পর যখনই গেছি কিছু খাইয়ে তবে ছাড়তেন। প্রশ্ন, অবতার, বাবা এসব বললে ঠাকুরের গায়ে কাঁটা দিত, কিন্তু মথুরবাবু তো ঠাকুরকে বাবা বলতেন। মহারাজ, যাদের সেই ভাব নেই, শুধু ডাকার জন্য ডাকা, তাদের ডাকে গায়ে কাঁটা দিত, কিন্তু যারা সেই ভাব নিয়ে ডাকত তাদের ডাকে কিছু হতো না। প্রশ্ন, ঠাকুর স্বামীজিকে বলছেন ও আমার শ্বশুর ঘর, একথা কেন ও কী অর্থে বলছেন? মহারাজ, স্বামীজিকে ঠাকুর ভাবতেন শিবের অংশ, আর নিজেকে ভাবতেন মা কালী, তাই বলছেন। প্রশ্ন, ঠাকুর বলছেন আগে কলা গাছ বেঁধো, তারপরে সলতে, তারপরে পাখি, একথার অর্থ কী? মহারাজ, লক্ষ্যটাকে ক্রমশ স্থূল থেকে সূক্ষ্ম করা। প্রথমে কলা গাছ একটা স্থূল বস্তু, তারপর সেটা সূক্ষ্ম হতে হতে উড়ন্ত পাখিকে টিপ করা যায়, তেমনি প্রথমে একটা স্থূলকে চিন্তা করবে, তারপর স্থূল থেকে সেটা ক্রমশ ধীরে ধীরে সূক্ষ্মে গিয়ে পৌঁছবে। ইষ্ট কেমন, ওটা হাত পা বা কী কাপড় পরে কেমন করে বসে আছেন, এরকম চিন্তা করছো, তারপর ধীরে ধীরে সেটা আর দেহেও থাকবে না, একটা জ্যোতিমাত্র চিন্তা হবে, আবার সেটা থেকে ধীরে ধীরে একটা বিন্দুতে পরিণত হবে। প্রশ্ন, এটা কি মনের উন্নত অবস্থা? ক্রমশ হতে হতে আপনি উপলব্ধি হয়, না চেষ্টা করতে হয়? মহারাজ, না, চেষ্টা করতে হয় না, নিজে থেকেই উপলব্ধি হয়। স্থূল চিন্তা করতে করতে যখন মন সূক্ষ্ম ও শুদ্ধ হয়, তখন চিন্তাটাও সূক্ষ্ম হয়ে যায়। যারা সায়েন্স নিয়ে পড়েছে তারা জানবে যে বৈজ্ঞানিকেরা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে স্থূল থেকে সূক্ষ্ম জিনিস পরীক্ষা করে দেখে, এটা স্থূল জগতের কথা, আর সূক্ষ্ম জগতে স্থূল থেকে ধীরে ধীরে সূক্ষ্ম চিন্তা হয়। মন যত সূক্ষ্ম হবে, চিন্তাও তত সূক্ষ্ম হবে। প্রশ্ন, মহারাজ, এই স্থূল থেকে সূক্ষ্ম চিন্তা ঠাকুরকে ধরে কিভাবে হবে? মহারাজ, প্রথমে তো ঠাকুরের স্থূল শরীরটা ভাবছ, তারপর ধীরে ধীরে তার ভাবটা চিন্তা করবে। প্রশ্ন, স্বামীজি বলেছেন যে নিজেকে বিশ্বাস করে না সে ঠাকুরকে বিশ্বাস করতে পারে না, এই নিজেকে বিশ্বাস করা কি বুঝতে পারিনি। মহারাজ, যে নিজেকে বিশ্বাস করতে পারে না সে অন্য কাউকে বিশ্বাস করতে পারবে কি করে? ভগবানকেও বিশ্বাস করতে পারে না, নিজের উপর বিশ্বাস রাখতে পারে না, অন্যের উপর বিশ্বাস রাখবে কি করে? সব সময় নিজের সৎ শুদ্ধ স্বরূপ চিন্তা করতে হবে। আমি দেহ, এ ভাবলে চলবে না, দেহের ভালো মন্দ আছে, বিনাশ আছে, তাই দেহ ভাবলে হবে না, আমি আত্মা, এই ভাবতে হবে। নিজেকে যদি সেই সৎ শুদ্ধ স্বরূপ বলে চিন্তা করা যায়, তবেই বিশ্বাস আসে ক্রমশ।